আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটায় ইজারাদাররা নিয়ম না মেনে পার কেটে বালু তোলায় অন্তত ২৫ গ্রামের মানুষ বসতবাড়ি হারানোর ঝুঁকিতে পড়েছেন। জাদুকাটা ১ এবং জাদুকাটা ২ বালুমহাল হিসেবে প্রায় ৫০০ একর জায়গা জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে অন্তত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু তোলা চলছে। সনাতন পদ্ধতিতে হাত, বালতি, বেলচা দিয়ে বালু উত্তোলনের কথা থাকলেও সেখানে অবাধেই ব্যবহার হচ্ছে ড্রেজার, যা সেখানকার জীববৈচিত্র্য ও নদীর স্বাভাবিক প্রবাহ ও গতিকে বাধাগ্রস্ত করে গোটা এলাকার জন্য হুমকি হয়ে উঠেছে বলে পরিবেশবাদীদের অভিমত। বালুমহাল হিসেবে ইজারা নিয়ে বালুর পাশাপাশি সিঙ্গেল, নুড়ি ও ভুতু পাথর উত্তোলন করার প্রতিবাদ করছেন স্থানীয়রা। তবে ইজারাদাররা রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতা পাওয়ায় তাতে কোনো ফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উল্টো প্রতিবাদী গ্রামবাসী প্রতিনিয়ত হামলা, নির্যাতন, হুমকি আর মামলার শিকার হচ্ছেন। কখনো কখনো উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে অভিযান চালিয়ে কিছু জরিমানা করে এবং মালামাল জব্দ করে নিয়ে আসে। তবে ভুক্তভোগীরা বলেছেন, ক্ষতির তুলনায় এটা লোক দেখানো। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, জাদুকাটা নদী ইজারার নামে ধ্বংস করা হচ্ছে। নদীর পার কাটা বন্ধ না হলে তীরবর্তী অন্তত ২০ গ্রাম বিলীন হয়ে যাবে। এসব গ্রামের অনেকে ভিটেমাটি হারিয়েছেন। এরকম চলতে থাকলে তাহিরপুর উপজেলাসহ পুরো অঞ্চলে প্রভাব পড়বে। প্রকৃতিবিনাশী কার্যক্রমে এ অঞ্চলের পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। এলাকার কয়েকজন জনপ্রতিনিধি ও গ্রামের মানুষ যথেচ্ছভাবে বালু উত্তোলনের পেছনে সুনমাগঞ্জ ১, তাহিরপুর ধর্মপাশা মধ্যনগর জামালগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে দায়ী করলেও তিনি তা অস্বীকার করেছেন। তার ভাষ্য, নির্বাচন সমানে রেখে একটি মহলও তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে জাদুকাটা নদীর উৎপত্তি। তাহিরপুর উপজেলার উত্তর পূর্ব প্রান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে এই নদী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নদী সম্পদের দিক থেকেও গুরুত্বপূর্ণ। মেঘালয় থেকেই পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে বালু, নুড়ি ও পাথর ভেসে এসে জমা হয় পাহাড়ের পাদদেশের এই নদীতে। সেই বালু ও পাথর উত্তোলনের জন্য গত শতকের ৮০ দশক থেকে জেলা প্রশাসন দুটি জায়গা ইজারা দিচ্ছে। চৈত্র মাসে ১ বছরের জন্য এই ইজারা ডাকা হয়। এবছর জাদুকাটা ১, বালুমহাল ২৫,৭৫,০০,০০০ টাকায় রতন মিয়ার মালিকানাধীন সোহাগ এন্টারপ্রাইজ এবং জাদুকাটা ২, বালুমহাল ৪২,৯০,৫০,০০০ টাকায় খন্দকার মঞ্জুর আহমেদের প্রতিষ্ঠান আরাফ ট্রেড কর্পোরেশন লিমিটেড ইজারা নিয়েছে। মোট ৬৮,৬৫,৫০,০০০ টাকায় এ দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। তবে ২০০৯ সালে পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে সরকার পাথর উত্তোলন বন্ধ করে দেয়। কারণ ফাজিলপুরের যে জায়গা থেকে পাথর ও নুড়ি উত্তোলন করা হতো, ক্রমান্বয়ে সেই জায়গাটি বিলীন হয়ে যায়। যদিও এখন আরেকটু সামনে পাথরমহাল রয়েছে, সেটিও ফাজিলপুর নামেই পরিচিত। জেলা প্রশাসন পাথর উত্তোলনের জন্য কোনো জায়গা ইজারা না নিলেও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেখানকার ১৭৭ একর জায়গা থেকে অবাধেই ৩ ধরনের পাথর উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। শুক্রবার ১১ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা বলেন। এদিন বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দল বিএনপির লাগাতার আন্দোলন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ও নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সামরিক সম্ভাবনা নিয়ে অরিন্দম বাগচিকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এর আগেও তিনি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন। সেই মনোভাব অপরিবর্তিত আছে। বাংলাদেশের অভ্যন্তরে কি চলছে সে বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। অরিন্দম বাগচি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কিনা বিষয়টি সে দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সঙ্গত নয়। আর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তিনি চানও না। ভারত চায় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক। অরিন্দম বাগচি জানান, বাংলাদেশ প্রসঙ্গে নতুন করে কিছু বলার নেই। ভারতের মনোভাব এক্ষেত্রে অপরিবর্তিত। এ বিষয়ে তিনি কয়েক সপ্তাহ আগের ব্রিফিংয়ে ভারতের মনোভাব স্পষ্ট জানিয়েছিলেন।
মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার ১২ আগস্ট ভোর থেকে অভিযান শুরু হয়। অভিযান এখনও চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে খবর পেয়ে শুক্রবার ১১ আগস্ট রাত ৮:৩০ থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুবিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িতে ৪ জন পুরুষ ও ৪ জন নারী ছিলেন। রাতেই কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করেন। কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ করা একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। বাগেরহাটের শরণখোলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাপিয়া আক্তার ৩৮ নামের এক গৃহবধূ ও তার মেয়ে ছাওদাজেনি ৫ কে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১১ আগস্ট সন্ধ্যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার শিকার পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী এবং ধানসাগর এলাকার মোহাম্মদ আব্দুল হোসেন খলিফার মেয়ে। ছাওদাজেনি পাপিয়া আক্তার ও আবু জাফর দম্পতির মেয়ে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশের বিশেষ শাখার পরিদর্শক বাবুল আক্তার জানান, দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে মা মেয়ে দুজনেই গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশু ছাওদাজেনিকে তার আপন চাচা আবু তালেব টুকুর বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই সে মারা যায়। পাপিয়া আক্তারের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ একরাম হোসেন বলেন, খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আশিকুর রহমান সহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। টঙ্গীতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সুইচ গিয়ার, চাপাতি ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা গেছে বৃহস্পতিবার ১০ আগস্ট দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী ট্রেনটিতে উঠে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। যাত্রীরা বাধা দিতে চাইলে তাদেরকে ছুরিকাঘাত ও ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের দিকে পাথর নিক্ষেপ করে। এতে অনেক যাত্রী আহত হয়। একসময় ট্রেনের ভেতর